নানি দাদিরা যেভাবে ভাজা মশলা দিয়ে তরকারি রান্না করতো ঠিক আজকে ওইভাবেই রান্না করে ট্রাই করলাম। এতটা মজা হবে বুঝতে পারিনি। সাথে আমার কিছু পছন্দের খাবারও রান্না করলাম, সেগুলো নিয়ে থাকছে আজকে ফুল ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে হচ্ছে আমি লাউ কেটে নিয়েছি, আজকে লাউ চিংড়ি রান্না করব, কিন্তু একটু অন্যরকম ভাবে রান্না করব। এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি এইভাবে রান্না করে। এরকম ভাবে আর কি অন্যদের হাতে রান্না করা খাইছি, কিন্তু আমি কখনো রান্না করিনি। আজকে আমি ফার্স্ট টাইম রান্না করব। তো লাউগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এতটা ছোট করে কাটার কারণ হচ্ছে লাউটা এখন সিজনাল না, আর তাছাড়া অনেক দিনের আগের লাউ, একদম ফ্রেশও না। শসাটা এত পরিমাণে মোটা ছিল, আমি অনেক পরিমাণে করে সিলে সিলে ফেলে দিয়ে তারপরে হচ্ছে আমি বাকি অংশটুকু নিয়েছি। তো আমি হচ্ছে বোটের অংশটা নিইনি, মাথার অংশ থেকে নিয়েছি, কারণ ওই অংশটা একটু নরম থাকে আর বোটের অংশটা তো শক্ত থাকে। এটা সেদ্ধ হতে কোনোভাবে যাবে না, অনেকটা সময় লাগবে, যার কারণে আমি নিচ থেকে না নিয়ে উপরের থেকেই নিয়েছি। তো যাই হোক, এখানে আমি আর যা যা রান্না করব সেগুলোও দেখিয়ে নিচ্ছি। এখানে মুরগির মাংস মাখিয়ে রেখে দিয়েছি ময় মশলা দিয়ে। লাউ তরকারি রান্না করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই লাউ তরকারিটা রান্না করার জন্য মেন যে মশলাটা লাগবে সেই মশলাটাই হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। মশলা পাতিগুলো দেখানো হয়ে গেলে এখন আমি লাউগুলো এখানে ধুয়ে নিচ্ছি। আর এই লাউগুলো চুলার পরে হচ্ছে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিলে ভালো হতো। লাউ সবসময় পিস পিস করে কাটার আগে ধুয়ে কাটলে নাকি ওই লাউটা রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে, আর লাউ কেটে তারপরে ধুলে ওই লাউটা নাকি পানসে পানসে লাগে। আসলে আমার মনে ছিল না, সেলার পরে আমার বড় আপুর কাছে আমি এই টিপসটা শিখছি। আপু বলছে কখনো লাউ তরকারি রান্না করলে লাউয়ের সুসা ফেলে দিয়ে তারপর ওইটা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিবে। লাউটা রান্না করে খেয়ে দেখো, অনেক মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে। আর কেটে কুটে একদম ধুয়ে রান্না করলে ওই লাউটা একটু পানসে পানসে লাগে, আর লাউ তো এমনিতেই একটু পানসে তরকারি। লাউগুলো ধোয়ার পরে হচ্ছে আমি এখানে ভাত বসিয়ে রেখে দিছিলাম আগে। তো ভাতটা পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন আমি এই চুলা তরকারিটা রান্না করে নিব। এইখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে যখন এটা বাদামি কালার হয়ে আসছিল তখনই এর ভিতরে আমি জিরা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ কুচি আর হচ্ছে জিরা একত্র করে ভেজে আমি নামিয়ে রেখে তরকারিটা বসিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে এটা একটু ভেজে নেব। তারপরে হচ্ছে এর ভিতরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি তেমন কোনো বাটা মশলা ব্যবহার করব না, শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লাউ তরকারিতে তো এমনিতেই বেশি মশলা ব্যবহার করলে ভালো লাগে না খেতে, আর আমি মাছের তরকারিতে ইদারিং আদাও ব্যবহার করি না। তাছাড়া এই লাউ তরকারিতে আমি ভাজা মশলা ব্যবহার করব, এই জন্য হচ্ছে আমি আর কোনো কিছু না দিয়ে সামান্য এই মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। ভিতরে এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে এখন লাউগুলো দিয়ে নিব। আগেকার নানি দাদিদের যুগের মানুষেরা নাকি এইভাবেই তরকারি রান্না করতো, আর আমি অনেকের হাতে এইভাবে তরকারিটা রান্না করা খাইছি, কিন্তু আমি নিজে কখনো ওইভাবে রান্না করিনি। কিন্তু ইদারিং আমি এই তরকারিটা এইভাবে রান্না করে ট্রাই করে দেখতেছি, খুবই ভালো লাগে খেতে। তাছাড়া ইদারিং আমি কোনো তরকারিতে আদা বাটা তা খাচ্ছি না, যার কারণে আমি ভিন্নভাবে ট্রাই করে রান্না করে দেখি। প্রত্যেকটা খাবারই আসলে অনেকটা মজা হয়, প্রতিদিন একইভাবে রান্না করলে খেতে অনেক সময় দেখা যায় বিরক্ত লাগে, যার কারণে আমি এক এক সময় এক একভাবে রান্না করে দেই। তো এখানে আমি লাউগুলো দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। নর্মালি আমরা গ্রামের বাড়ি যে লাউটা খেয়ে থাকি সিজনাল সময়, ওইটা কিন্তু কষাতে কষাতেই গলে যায়। ঢাকা শহর তো সব সবজি সিজন ছাড়াই সারা বছর পাওয়া যায়। ওই সবজিটা রান্না করতে গেলে না ওইরকম ভাবে গলে না, একটু শক্ত শক্তই থাকে আর অনেকটা সময় নিয়ে রান্না করা যায়। লাউ তরকারি অতিরিক্ত জাল হলে টক হয়ে যায়, যার কারণে অল্প সময়ের ভিতরে যেভাবে রান্না করা যায় ওইভাবে চেষ্টা করতেছি। তো এখানে আমি ঝোলের পানিটা একটু গরম করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি, এরপরে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউ তরকারির ভিতরে আমি যে ভাজা মশলাটা ব্যবহার করব সেই ভাজা মশলাটাই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, এইটা এখন আমি ব্লেন্ড করে নিব। পাটায় বেটে দিলে একটু বেশি ভালো হতো, কিন্তু আমার শরীরের এখন যে কন্ডিশন, এই অবস্থার মানুষ আসলে বারবার পাটা নামানো উঠানো করাটা রিস্ক হয়ে যাবে, যার কারণে আমি এখন বেশিরভাগ মশলায় ব্লেন্ড করে আর কি ওটা দিয়ে রান্না করি। ভাজা মশলাটা ব্লেন্ডারে পিষে আমি তরকারির ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আমার তরকারি প্রায় পুরোপুরি হয়ে গেছে। এই মশলাটাকে অনেক দেশে শাক বাটা বলে, আর এই শাক বাটার তরকারি আসলে খেতে অনেকটা মজা লাগে। বিশেষ করে লাউ তরকারিটা এত মজা হয়েছিল, আপনাদের ভাইয়া লাউ চিংড়ি
খায় না, কিন্তু এই ফার্স্ট টাইম খাইছে, খুব ভালো লাগছিল। লাউ তরকারির সাথে আমি এখানে আরো কিছু রান্না করছি, মুরগি মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, ওইটা ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি। রান্না করার পরই হচ্ছে আমি খেয়ে নিছিলাম, আপনাদের ভাই এখনো খায়নি, এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য। আর রান্না করছিলাম হচ্ছে পাতলা ডাল। এই ছিল আজকের মতো আমার রান্না বাড়ার ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।